আয়ামোসের নতুন আবার একটা ভিডিও, আর আজকে ফরম্যাটটা একটুখানি অন্যরকম, কারণ খুব দ্রুত আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসতে হলো। বাই দ্য ওয়ে, আয়ামবোসের আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করবো যে এই ভোটের ফলাফল নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। দেখুন, ব্যক্তিগত মতামতের কোনো জায়গা নেই, পুরোটাই পর্যালোচনা, সেই পর্যবেক্ষণ যেটা আমি ফেসবুকে লিখেছিলাম গতকাল। এই ভোটে আমরা যেটা দেখলাম যে ক্লিয়ার মেজরিটি বিজেপি পেল না, এবং এ থেকে কি ইঙ্গিত এবং কেন বিজেপির ফলাফল এমন হলো, মোদী কি সত্যি হারলেন, সবকিছু নিয়ে আলোচনা করব। আপনি হয়তো বলতে পারেন যে এটা বিজেপির হার কোথায়, এটা তো বিজেপি সবচেয়ে বেশি সংখ্যা পেয়েছে, এমনকি এনডিএই তারাই সরকার গড়তে চলেছে। কিন্তু কোথাও একটা সেলিব্রেশন যেমন হওয়ার কথা ছিল তা তো হলো না। বহু রাজ্যে বিজেপির পরাজয়, এমনকি বিজেপিকে এবার সরকার গড়ার ক্ষেত্রে দুটো রাজনৈতিক দলের উপর ডিপেন্ড করতে হবে। একটা হচ্ছে জেডিইউ আর একটা হচ্ছে টিডিপি, মানে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। তার ফলে কি হতে পারে, এই প্রশ্নটা যেমন রয়েছে, ঠিক তার আগে একটা কথা বলি যে এই রিসেন্ট টাইমসে আমাকে অনেকেই যখনই দেখা হয়েছে বা অনেকে ফোন করেছে, একটাই প্রশ্ন মনের মধ্যে তাদের ঘুরছিল যে রেজাল্ট কি হবে, রেজাল্ট কি হবে। দেখুন, আমি মানুষকে একটা কথাই বলেছি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে, যে যারা হয়তো আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন তারা হয়তো একমত হবেন যে আমি এটা বলেছিলাম। এবার দেশে 96 মানে 96 কোটি ভোটার ছিল, আর তার মধ্যে 1 কোটি নতুন ভোটার। আমি যদি ধরে নিই যে সবাই ভোটও দেননি, তাও এই কোটি কোটি ভোটারের কত স্যাম্পল নিয়ে এই ধরনের এক্সিট পোলগুলো সার্ভে করে আমার তো জানা নেই। রিসেন্টলি দেখলাম একটি নিউজ সংস্থা, তারা দাবি করছে 1 কোটি ভোটার। আমি ধরে নিলাম তারা ঠিক কথা বলছে। 96 কোটি ভোটারের মধ্যে 1 কোটি স্যাম্পল কি ম্যাটার করে? আদৌ তারা করেছে কিনা তার কি প্রমাণ রয়েছে? সেসব তো নয়, একটা দিক গেল, কিন্তু এই এক্সিট পোলের ভুরি ভুরি দেওয়ার নাম্বার, এমনকি যারা মোদিজিকে 400 পার করিয়ে দিয়েছিলেন তারা আজকে টেলিভিশনে বসে কাঁদছেন। তার সিম্পল রিজন কি জানেন? তার কারণ হচ্ছে যে ভারতের মতন দেশে এক্সিট পোল ইম্পসিবল। হ্যাঁ, কখনো কখনো মিলে যেতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু এবারের এক্সিট পোল সেটা একেবারে পরিষ্কার করে বলে দিল যে কোনোভাবেই এক্সিট পোল করা সম্ভব নয় কোটি কোটি মানুষের। আপনি প্রান্তিক জেলাগুলোতে গিয়ে, প্রান্তিক এলাকাগুলোতে গিয়ে মানুষের মন জানতে চেয়েছেন? আচ্ছা, এমন কোনো ব্যক্তি আছে আপনাকে এসে জিজ্ঞেস করেছে যে আচ্ছা বলুন তো এবার ভোটে কি হবে, বা আপনার এক্সিট পোলের জন্য আপনার থেকে এই ধরনের প্রশ্ন করেছে বা ফোন করেছে? তো এক্সিট পোল বেসিক্যালি একটা ব্যবসা মনে হয় আমার কাছে। কেন বলুন তো? কারণ এক্সিট পোলের পর আমরা দেখি সেন্সেক্সটাকে একটা হুশ করে অনেকটা হাই উঠে যেতে, তারপরেই রেজাল্টের পর এবারও সেন্সেক্স ধপাস করে পড়ে গেল। তো এ থেকে একটা অন্য ইঙ্গিত তো আমার মাথায় আসে যে মানে সবকিছুই বিজনেস ট্যাকটিক্স নয় তো। আপনি হয়তো ভালো বলতে পারবেন, বা আপনারা ওই বিষয় নিয়ে হয়তো ভাবনা চিন্তা করেছেন। তো চলুন আসি এবারের যে ফলাফল। আচ্ছা, যদি ফলাফলের দিকে চোখ রাখি তাহলে কি রেজাল্ট এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে? যারা বলছেন যে বিজেপির বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন, বিজেপি তো জিতেছে, তাহলে এত আনন্দ পাওয়ার কি হয়েছে? প্রথমেই একটা কথা বলি যে আমার আনন্দ পাওয়ার কোনো জায়গা নেই, না দুঃখ পাওয়ার কোনো জায়গা রয়েছে। আমি রাজনৈতিকভাবে যা ঘটছে তাই শুধু আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যদি বিজেপি সমর্থক হয়ে থাকেন, আপনার ব্যথা হতে পারে বা আনন্দ হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বা যদি আপনি ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া ব্লকের যদি আপনি কোনো সমর্থক হন, আপনার জন্য সেম জিনিসটাই অ্যাপ্লিকেবল। কিন্তু যে সংখ্যা এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এবারের ভোটের রেজাল্ট লোকসভায়, তাতে ডেফিনেটলি এনডিএ তারা মেজরিটি পেয়ে গিয়েছে। তাহলে ফলাফলের দিকে একটু চোখ রাখি। যেখানে এনডিএ অ্যালায়েন্স, মানে যেখানে বিজেপি মেজরিটি পাওয়ারে রয়েছে, বিজেপি পেয়েছে 240টি, এবং টোটাল জোট তাদের পেয়েছে কত? 292টি আসন। তার মানে ম্যাজিক ফিগার যেখানে 272, তো 292 তাদের সরকার করতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, বাট ইটস কোয়াইট ডিসাইডেড আই থিঙ্ক। এনিওয়ে, এবার ইন্ডিয়া জোটের ক্ষেত্রে যদি দেখি, ইন্ডিয়া জোট পেয়েছে 232, মানে ইনক্লুডিং মমতা ব্যানার্জির এই 29। 232 অনেকটাই পিছিয়ে রয়েছে, আপনি বুঝতেই পারছেন। তো সেক্ষেত্রে এনডিএকে সরকার বানানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা আপনিও পরিষ্কার বুঝতে পারছেন। এবার ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা সমস্যা কোথায় হতে পারে? কেন বিভিন্ন মহলে এই প্রশ্নটা উঠছে? প্রশ্নটা হচ্ছে এখানে দুটো দল, একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু মানে তার টিডিপি, এবং জেডিইউ নীতিশ কুমার। এই দুজনের সিট মিলিয়ে প্রায় 30টি আসন কম বেশি এখানে বিজেপি বা এনডিএর ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। কেন? কারণ এই 30টি আসন যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু এনডিএ 272 যে ম্যাজিক ফিগার সেখান থেকে ডাউনে চলে যাবে। তো সেক্ষেত্রে এই দুটো রাজনৈতিক দল এবার নেগোশিয়েট করা শুরু করে দিয়েছে। হয়তো কেউ স্পিকারের পদ চাইছে, আর অনেক কিছু চাইবে মন্ত্রীতে থাকালীন, যেটা হয় মানে আমরা তোমাকে সাপোর্ট করব, তার বিনিময় তোমাকে আমাকে অনেক কিছু দিতে হবে। মানে এখানে একটা যেটা বলে দর কষাকষি। তো গণতান্ত্রিক
নিয়মে বা গণতান্ত্রিক পদ্ধতিতে এর একটা ভালো দিকও রয়েছে, এবং কোথাও মনে হয় দেশের জনগণ এই বার্তাটাই এবার মোদী সরকারকে দিতে চেয়েছিল। প্রথম কথা, মোদীর এই যে এক ধরনের হারই মনে করা যেতে পারে, কারণ আপনি বলবেন হার কোথায়। দেখুন, ভারতের প্রধানমন্ত্রী যিনি এবারের ইলেকশনে একটা সময় ছিল যে পিছিয়েও ছিলেন, এবং সেখানে তিনি মাত্র 1.5 লক্ষ ভোটে জিতেছেন, তাহলে আপনি কি বলবেন না এটা মোদীর পরাজয়? এবং এই যে সংখ্যাটা এবার গোটা দেশ বিজেপিকে বা এনডিএকে দিল, এটা থেকে একটা বিষয় পরিষ্কার যে যখন একটা দল মেজরিটি পায় না, মানে আমরা যেটাকে বলি একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, ম্যাজিক ফিগার পায় না, তখন তাদের অন্য দলের ওপর নির্ভর করতে হয়, মানে তাদের অ্যালায়েন্স যারা রয়েছে তাদের সহযোগীদের সঙ্গে ওপর নির্ভর করতে হয়। আর সেক্ষেত্রে বহু সিদ্ধান্ত, মানে আপনি বলতে পারেন নোটবন্দি থেকে শুরু করে লকডাউন বা যে কোনো ধরনের বিল পাশের ক্ষেত্রেও যখনই কোনো সিদ্ধান্ত নেবেন এবার থেকে মোদী সরকার, তাদের এই সকল সহযোগী দলের উপর তাকে নির্ভর করতে হবে। সে চাইলেই রাতারাতি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এটা কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে একটা বড় পজিটিভ সাইনও। অনেক সময় অনেকে বলবেন যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা মেজরিটি দরকার, কিন্তু অনেক সময় এমন কোনো সিদ্ধান্ত যেটা হয়তো আপনার জন্য খারাপও হতে পারে, সেটা আপনি বলতে পারেন নোটবন্দি আপনার জন্য খারাপ হয়েছে, লকডাউনে মানুষের হয়রানি হয়েছে, এই যে কোনো ডিসিশনের জন্য গণতন্ত্র এবার একটা জিনিস মোদী সরকারকে বোঝালো যে না, তুমি মেজরিটি পেয়ে গিয়েছিলে, গত বছর 303 তোমাকে দিয়ে দিয়েছিলাম এবং তোমার মানে জোটকে 353 দিয়ে দিয়েছিলাম, তার মানে এটা নয় যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এক্ষেত্রে তোমাকে আবারও ট্রেনে নামালাম এটা বোঝানোর জন্য ক্ষমতায় তুমিই থাকো, বাট তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। এটা আপনি কিভাবে দেখবেন প্লিজ আপনি আমাকে লিখে জানাতে পারেন। সেকেন্ড পয়েন্ট যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই হার, বা আপনি বলতে পারেন হার কোথায়, আপনি বলতে পারেন যে এই ফলাফলের পিছনে কারণটা কি। দেখুন, আপনি যে সকল রাজ্যগুলোর ফলাফল এবার আপনি দেখবেন, সেখানে দেখবেন যে বিজেপির এই যে খারাপ ফলাফল হয়েছে, প্রায় 60-এর ওপর আসন লস করেছে এনডিএ এবং বিজেপি মিলে। তো এটার পিছনে রিজন মূলত হচ্ছে বিজেপির ঔদ্ধত্য, এবং সেটাও কিন্তু একটা নাম্বার। বিজেপি একটা সময় মনে করেছিল যে আমাদের কাছে এত নাম্বার রয়েছে, আমরা যা ইচ্ছে তাই করতে পারি, এবং বিজেপির কর্মকর্তা থেকে শুরু করে বহু সমর্থক তারা বিভিন্ন সময় তাদের যে ঔদ্ধত্য তা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা রকমের টেলিভিশন চ্যানেল যারা এই বিজেপির হয়ে কাজ করেছিল, এবং এছাড়াও বহু বিজেপির নেতা তাদের যেটা মন্তব্য, এখানে তাদের একটা ঔদ্ধত্য ঝরে পড়েছিল, নাম্বারসের ঔদ্ধত্য। প্লাস অনেকেই ভোটের আগে একটা কথা বারবার বলছিলেন যে মোদি ম্যাজিক, সেটা প্রায় শেষ হয়ে গিয়েছে, সেটা আর নেই। এবার দেখুন, নেগেটিভিটির মাঝখানে আপনাকে একটা কথা বলি। আপনি কি বলবেন বিজেপির সবকিছু খারাপ ছিল? না, বিজেপি তো সবকিছু খারাপ নয়। বিজেপি যদি সবকিছু খারাপ থাকতো তাহলে বিজেপি আজকে ক্ষমতায় আসতো না, তাহলে আজকে ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসতো। কিন্তু বহু ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে রাহুল গান্ধী বা এই ইন্ডিয়া ব্লক তারা কিন্তু ভালো রেজাল্ট করেছে। তার পেছনে রিজনটা কি রয়েছে সেটা আমি ডেফিনেটলি ভিডিওতে বলবো, কিন্তু তার পেছনে নেগেটিভিটিটা যখন বলছি, তখন এই মোদি ম্যাজিক যেমন একটা দিকে অনেকটাই ফিকে হয়ে এসেছিল, সেখানে এই মোদি 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 এটা দেশ আর নিতে পারেনি। সমস্ত কিছুতে মোদির সংকীর্তন যদি আপনি মনে করেন যে দেশের জন্য ভালো, সব কিছুর না একটা লিমিট থাকে, একটা সার্টেন পিরিয়ড বা একটা টাইমের পর সেটা নামতে থাকে। এটা প্রকৃতির নিয়ম, মাধ্যাকর্ষণ নিচের দিকে আপনাকে টানবেই, আপনি যতটা উপরে উঠবেন ঠিক ততটা নিচেই একসময় ধপাস করে পড়বেন। সেই হিসাবে দেখতে গেলে ইন্ডিয়া তো কিছুই হয়নি। দেখুন, আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে হিন্দুত্ব আর হিন্দু ধর্ম কিন্তু এক নয়। হিন্দু ধর্ম, যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, আমি নিজে হিন্দু, তাই হিন্দুদের হিন্দু ধর্ম নিয়ে আলাদা করে বোঝানোর কিছু নেই, তারা তাদের ধর্ম সম্পর্কে জানেন। কিন্তু আপনি যদি হিন্দুত্বর নামে বারবার একই কথা বলতে থাকেন, তখন হয়তো এই যেটা আপনার কাছে এক সময় ওয়েপন ছিল, সেটা বারবার আঘাত করতে করতে একসময় ভোতা হয়েই যায়। আর এই হিন্দুত্ব মডেলটা বিজেপির মনে হয় এবার খুব একটা কাজ করেনি, বরং এটা উল্টো তার রিয়াকশন হয়েছে। তার সবচেয়ে বড় কারণ কি জানেন? তার সবচেয়ে বড় উদাহরণ যদি বলি, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফৈজাবাদ কেন্দ্র, যার মধ্যেই আসে অযোধ্যা, যেখানে এবছর রাম মন্দির তৈরি হয়েছিল। আপনি ভাবতে পারেন যে অযোধ্যায় বিজেপি হেরে গিয়েছে, তাহলে এটা থেকে কি বলবেন যে এই রাম মন্দির, এই হিন্দুত্ব, এখানে অনেকে হয়তো ভিডিও দেখে বলবেন যে বলছেন বলুন, এরপর দেখবেন ভবিষ্যতে কি হবে। অ্যাকচুয়ালি আমাদের দেশ একটা অদ্ভুত দেশ। এখানে আপনি যদি দেশ নিয়ে রাজনীতি করেন, তবু আপনাকে ভোট দিতে হয়তো রাজি রয়েছে এই দেশের মানুষজন। গত বছর বিজেপির যেই সাফল্য, তার পিছনে অন্যতম কারণ ছিল পুলওয়ামা
এবং সে কারণে বিজেপিকে এই ক্লিয়ার মেজরিটি দিয়েছিল গোটা দেশের মানুষ, কম বেশি পার্সেন্টেজ। কিন্তু এবার সেটা নেই, এরকম কোনো হাওয়াও নেই। সে কারণে কিন্তু মানুষ শুধুমাত্র ধর্মের নামে, শুধুমাত্র ভেদাভেদের নামে এটা মানুষ দেয়নি। আপনি বলবেন ভেদাভেদ কোথায় মশাই? দেখুন, ভেদাভেদ অবশ্যই আছে। আমরা শেষ ইলেকশন প্রচারে দেখেছি নরেন্দ্র মোদী যেভাবে, সেটা মঙ্গলসূত্র হোক বা গরু মোষ কেড়ে নেওয়ার ঘটনা হোক, এগুলোকে সম্পূর্ণ বলা হয় ডিভাইড অ্যান্ড রুল। এই ধরনের মানসিকতা আমাদের দেশের মানুষ অ্যাকসেপ্ট করে না। আমরা ইউনাইটেড থাকতে চাই ধর্মের নামে, প্রবলেম নেই, প্রবলেম ডেফিনেটলি আছে, কিন্তু সেটাকে বলে বলে আরও প্রবলেম বাড়ানো হয়। সেটাকে যদি আপনি রিজলভ করতে চান, তাহলে একজন দেশের সরকার অ্যাটলিস্ট তাকে পদক্ষেপ নিতে হবে, কড়া প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশে আইন আছে, ব্যবস্থা আছে, বাট মানুষকে বিভ্রান্ত করে ভোট প্রচারে এই ধরনের কথা বলার মানে কি? এবং এই ধরনের কথা বলার ফলে প্রধানমন্ত্রী তিনি যে মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছেন তার ভেঙেছেন, এবং নির্বাচন কমিশন তাকে কিন্তু এই বিষয়ে অলরেডি মানে ওয়ার্নিংও পর্যন্ত দিয়েছিল। তাতে কি বুঝতে পারছেন যে এই ধরনের ঘটনা ঘটেছিল। এটা কি শুধু ফ্যাক্টর? না, এটা শুধু ফ্যাক্টর না, এর থেকেও বড় ফ্যাক্টরগুলো কাজ করেছে ইন্ডিয়া ব্লক বা ইন্ডিয়া অ্যালায়েন্স। যেখানে যেখানে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট হয়েছে সেখানে সেখানে কিন্তু দারুণ ফলাফল হয়েছে। তার সবচেয়ে বড় উদাহরণ সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, যে 80টা আসনের ভোট, এবং যেটা বলা হয় যে ভারতের ইলেকশনের হৃৎপিণ্ড হচ্ছে উত্তরপ্রদেশ। ইউপি যার, দিল্লি তার। তো এবারে উত্তরপ্রদেশে বিজেপি অনেকটাই সংখ্যা হারাতে পারে বলে অনেকেই দাবি করেছিলেন, কিন্তু অনেকটা তো মানে অনেকটা দূর। বিজেপি সেখানে জাস্ট 50% হয়ে গিয়েছে। গত বছর বিজেপি সেখানে 62 মানে 62টা ভোট পেয়েছিল আউট অফ 80, এবার 34। সেখানে এসপি অনেক বেশি আসন পেয়েছে। তো এসপির এই সাফল্যর পিছনে কারণ কি? সমাজবাদী পার্টি বিশেষ করে এবার যে বুদ্ধিমত্তার কাজটা করেছেন, এক তো ইন্ডিয়া গঠবন্ধন এখানে ছিল সাথে, এবং তার থেকেও বড় ছিল একটা আবেগ। আমাদের দেশ কিন্তু আবেগে ভোট দেয়। যেমন হিন্দুত্ব কোনো মানুষের কাছে আবেগ হতে পারে, সে কারণে আপনি মোদীকে ভোট দিতে পারেন, এতে কোনো ভুল নেই, আপনি দিতেই পারেন, আপনার রাইট রয়েছে। কিন্তু আপনি উল্টো দিকের মতামতকেও কখনো বিরোধিতা করতে পারেন না। উল্টো দিকের মতামত হচ্ছে যে বহু মুসলিম সম্প্রদায়, যারা ইউপিতে যদি মুসলমানদের সংখ্যা ধরি, 2011 যে শেষ গণনা হয়েছিল দেশে, তাতে জনগণনা অনুযায়ী 19 থেকে 20% ভোট মানে মুসলিম রয়েছে উত্তরপ্রদেশে। এখন সেটা হয়তো ডেফিনেটলি বেড়ে গিয়েছে। এই মুসলিম ভোট তো এক রাম মন্দিরের এই যে বারবারন্ত দেখেছে, সেখানে কিন্তু তারা একটু ভীত হয়ে গিয়েছিল যে কোথাও তাদের থ্রেট আসছে কিনা। রাম মন্দির নিয়ে আপনি বারবারন্ত এই কারণেই আমি বলছি যে রাম মন্দির তৈরি করা কোনো ভুল নয়, রাম মন্দিরের প্রতিষ্ঠা করা কোনো ভুল নয়। সেটা সমস্ত হিন্দু সম্প্রদায় কিন্তু হাত জোর করে তাতে নমস্কার করেছেন। এবার হিন্দুদের মধ্যেও কিন্তু অবিজেপি ভোটার রয়েছে, এবং তারাও কিন্তু ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছেন। তারা বলেছেন যে এটা একটা বড় সিদ্ধান্ত, বাট ভোট বাক্সে এটা রিফ্লেক্ট করানোর যে চেষ্টা ছিল বিজেপির, সেটাকে তারা নস্যাৎ করেছেন। তাদের এই নস্যাৎ করা বিষয়টা কিন্তু রিফ্লেক্ট করেছে অযোধ্যাতে। কোথায়? দেখুন, উত্তরপ্রদেশের একটা মেজর পোর্শন যেখানে রয়েছে দলিত সম্প্রদায়ের ভোট। এই দলিত সম্প্রদায়ের ভোট, পিছিয়ে পড়া বর্গের ভোট, এই ভোটটাকে কালেক্ট করেছেন অখিলেশ সিং যাদব। এখানে তিনি জানেন যে মুসলিম ভোট তো তার পক্ষে আসবেই, প্লাস তার পাশাপাশি এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোট তিনি কিন্তু এবার খুব একটা মুসলিম কার্ড খেলেননি এই কারণে, এবং এটা একত্রিত হয়ে বিজেপিকে পর্যদস্ত করে দিয়েছে। একটার পর একটা যদি রাজ্যে আপনি দেখেন, মহারাষ্ট্র কিন্তু সেই একই ধরনের ঘটনা ঘটেছে। তামিলনাড়ু, সেখানে একটা বিশাল কনফিডেন্স ছিল বিজেপির যে বিজেপি একাই সেখানে লড়তে পারবে, এবং সেখানে বিজেপি ধরাশায়ী হয়েছে, যদিও বিজেপি সেটা জায়গা নয়। এছাড়াও যদি আপনি একটার পর একটা স্টেট দেখেন, আপনি রাজস্থানেও দেখতে পারেন, সেখানেও কিন্তু সম্পূর্ণভাবে আপনি বিজেপি যেটা চেয়েছিল সেটা হয়নি। হরিয়ানাতে আপনি দেখতে পারেন, পাঞ্জাব সেখানে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছে বিজেপিকে, কারণ কৃষক আত্মহত্যা, কৃষক আন্দোলন একটা বড় ফ্যাক্টর। তার মানে আপনি যখন দেশে একটা মেজরিটি পাচ্ছেন, তখন আপনার ঔদ্ধত্য বেড়ে যাচ্ছে, আপনি তখন এমন এমন ডিসিশন নিচ্ছেন যেগুলো দেশ হিতে নয়। আবার দেখুন, কিছুক্ষণ আগে বলেছিলাম যে বিজেপির কি সমস্ত কিছু খারাপ? ডেফিনেটলি না। রাম মন্দির যদি আপনি মনে করেন বিজেপির ভালো কোনো সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সেটা নিয়ে ধর্ম মানুষকে বোঝানো, ভোট বাক্সে রিফ্লেক্ট করা, মানুষ সেটাকে সাপোর্ট করেনি। আর্টিকেল 370 মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেনি এটা বলতে পারবো না। ডেফিনেটলি অনেকেই তাকে পছন্দ করেছেন, একটা ভালো সিদ্ধান্ত বলেছেন অনেকেই। 3 তালাকের মতন সিদ্ধান্ত বিজেপি বলেছেন, অনেকেই বলেছেন দারুণ একটা সিদ্ধান্ত। মুসলিম সম্প্রদায়ের মহিলাদের জন্য এটা একটা বড় অধিকার ছিল। বিজেপির আরও অনেক সিদ্ধান্তের মধ্যে অনেকেই সিএ কে পর্যন্ত বলেছেন ভালো সিদ্ধান্ত,
এখানেও অনেকেই তাকে সাপোর্ট করেছেন। তার মানে দেশের ক্ষেত্রে অনেক ধরনের সিদ্ধান্ত, যেমন ধরুন আমাদের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে, আমাদের বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে আমরা অনেক বেশি বিজেপিকে সাপোর্ট করেছি। আমাদের দেশে রিসেন্ট টাইমসে খুব নাশকতা বা ব্লাস্ট ঘটেনি। অনেকে বলতে পারেন ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে হতে পারে যে দেশগুলোর সাথে সম্পর্ক এখন বিজেপির বিভিন্ন কারণে খারাপ রয়েছে, মানে ইন্ডিয়ার, তার পেছনে অনেক আন্তর্জাতিক রিজন রয়েছে, বাট অনেক বেশি আগের থেকে ইন্ডিয়া ভোকাল, এই রিজনগুলো অনেকেই সামনে তুলে আনছেন। তো বিজেপিকে আমি সম্পূর্ণভাবে কখনোই খারাপ বলছি না, কিন্তু ভোটের রেজাল্টটা কেন এরকম দাঁড়ালো, তার পেছনে রাহুল গান্ধীকে কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। রাহুল গান্ধীকে আপনি এই কারণে অস্বীকার করতে পারেন না, কারণ যে রাহুল গান্ধীকে আপনি যতই যে নামেই ডাকুন না কেন বা যে ধরনের সম্বোধন করুন না কেন, রাহুল গান্ধী কিন্তু ধীরে ধীরে একটা জায়গায় চলে এসছে। সেটা হতে পারে যে দেশের নির্ণায়ক জায়গায় তিনি আসেননি, দেশের বহু মানুষ এখনো তাকে পছন্দ করেন না, কিন্তু এবার যেটা রেজাল্ট কংগ্রেসের 99 বা 100 যেখানে যেটা দেখাক না কেন, সেটা কিন্তু সিগনিফিকেন্ট কংগ্রেসের জন্য অনেকগুলো আসন বাড়িয়ে নেওয়া। এবং ইন্ডিয়া জোটের যে নেতৃত্বের ক্ষেত্রে বহু জায়গায় কংগ্রেস যেখানে যেখানে সাপোর্ট করেছে বা ইন্ডিয়া জোটে যেখানে যেখানে ছিল সেখানে কিন্তু ভালো রেজাল্ট করেছে। আপনি মহারাষ্ট্রে দেখুন, সেখানে ইন্ডিয়া জোট একটা বেশ ভালো সাপোর্ট পেয়েছে। আপনি হরিয়ানার ক্ষেত্রে দেখতে পাবেন, আমি তো সবচেয়ে বড় উদাহরণ দিলাম, আপনি উত্তরপ্রদেশের ক্ষেত্রে দেখতে পাবেন। এরকম বহু জায়গায় বহু স্টেট ভিত্তিক যদি আমি আলোচনা করি তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট সেখানে আমরা দেখতে পেয়েছি। এবার এই চন্দ্রবাবু এবং নাইডু, নীতিশ কুমার, তারা তো টুইস্ট আগে থেকে নীতিশ কুমার খেলে গিয়েছিলেন স্বাভাবিকভাবে, সে কারণে বিজেপির এনডিএর কাছে তাদের ভোট সংরক্ষিত রয়েছে আপাতত। কি আপডেট হয় এখানে, তারা কত এখন তারা কেনাবেচা করবেন, কত ধরনের তারা নেগোশিয়েট করবেন, সেটা তো একটা আপডেটের ব্যাপার, সেটা আপনারা দেখতেই পাবেন। সেটা নিয়ে হয়তো সব আজকের একটা ভিডিওর মধ্যে আমি আপডেট দিতে পারলাম না, কিন্তু একটা বড় ইস্যু হচ্ছে এবার পশ্চিমবঙ্গ। আপনি পশ্চিমবঙ্গ নিয়ে জানতে চাইতে পারেন যে পশ্চিমবঙ্গে কি হলো, এখানে কি ডোল পলিটিক্স, সেটাই সবচেয়ে বড় ইস্যু হয়ে গেল। দেখুন, এক তো প্রথমত আপনাকে বলেছিলাম যে উত্তরপ্রদেশের মুসলিম ভোটটা একটুখানি মানে অনেকটাই ঘাবড়ে গিয়েছিল। ভারতের যেটা আরবান ভোট, মানে যারা শহরে থাকেন, যারা একটু সোশ্যাল নেটওয়ার্ক বা টেলিভিশন বা টিভিগুলো দেখেন, তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের মেজরিটি ভোট বিজেপি পেয়েছে। রুরাল মানুষজন যারা একটু গ্রামগঞ্জে থাকেন তারা কিন্তু বিজেপিকে ভোট দেননি। তারা মনে হয় এই ইঙ্গিতটা পেয়েছিলেন যে বিজেপির কোনো উদ্ধত্ত বা বিজেপির কোনো সিদ্ধান্ত তারা হয়তো ঠিকভাবে নিতে পারেননি। যদিও অনেক ধরনের প্রকল্প তাতে হয়তো বিজেপির দ্বারা তারা উপকৃত হতে পারেন, আবার অ্যাজ ওয়েল অ্যাজ মমতা ব্যানার্জির বহু প্রকল্প তাদের উপকৃত করেছে। সে কারণে তারা গোটা দেশের যে ছবিটা আমি দেখছি যে একটা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন বিজেপিকে এবার ভোট দেয়নি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেটা সর্বতভাবে সত্যি। পশ্চিমবঙ্গের প্রথমত মুসলমানরা তারা একত্রিত হয়ে ভোটটা যেখানে ভাগ হয়ে যাবে ভাবা হয়েছিল, সেটা মমতা ব্যানার্জির পক্ষেই গিয়েছে। এটা চুলচিরা বিশ্লেষণ, হয়তো আর তো রেজাল্ট বেরোলে জানা যাবে। কিন্তু তার থেকেও বড় একটা সিগনিফিকেন্ট বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু বাম এবং কংগ্রেস, তাদের ভোটটা কিন্তু ভাগ হয়নি। তাদের 11% যে ভোট সেটা কিন্তু তারা নিজেদের কাছে রাখতে পেরেছে, এবং যে বিজেপি এবং বামেদের যে ভোট রামে চলে যাওয়া, এবার কিন্তু সেটা তাদের কাছে ফিরে এসেছে, এবং সে কারণেই এই ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলবেন যে পশ্চিমবঙ্গের মানুষজনের কি মানসিকতা, তৃণমূলের এত দুর্নীতি এত কিছু সত্ত্বেও তারা ওই লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী এগুলোতেই ভোট দিলেন। দেখুন, একটা কথা ঠিক যে স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প মানুষের হাতে টাকা এনে দিয়েছে। এবার আপনি যতই বলুন চাকরি নেই, চাকরিতে দুর্নীতিতে আছে, মানে চাকরি নিয়ে দুর্নীতি আছে, কিন্তু একটা পিছিয়ে পড়া শ্রেণীর কাছে মাস গেলে 2,000 টাকা বলুন বা 3,000 টাকা বলুন বা অন্যান্য প্রকল্প থেকে আসা আরও কিছু টাকা, সব মিলে 3-4 হাজার বা 4-5 হাজার টাকা, কালকেই কুণাল ঘোষ আমাকে বলছিলেন প্রায় 5,000 টাকা 6,000 টাকা মতন একটা কৃষক পরিবার পেয়ে থাকে, একটা কৃষক পরিবারের ক্ষেত্রে মানে গোটা পরিবার পেয়ে থাকে, এটা ওনাদের হিসাব। তাহলে সেটা কিন্তু কম নয়। এবার আপনি ডোল পলিটিক্স নিয়ে বলতে পারেন যে ডোল দিয়ে তাহলে মানুষের ভোট কিনে নেওয়া হচ্ছে, তাহলে তাই, কিন্তু গ্রামের প্রান্তিক মানুষ তারা এটাই চাইছেন, তাদের কাছে দুর্নীতি ফ্যাক্টর নয়। এবার পশ্চিমবঙ্গের দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছিলেন, আমি যদি দেখি রাজ্যে দুর্নীতির একটা বড় মুখ যারা ছিলেন তারা বিজেপি, তার মধ্যে একজন বিজেপিতে জয়েন করে নিয়েছেন। স্বাভাবিকভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বিজেপিতে গেলে স্বাভাবিক তার প্রতিবাদের ভূমিকাটা বা ভাষাটা অনেকটা কমে যায়। হয়তো তিনি জিতেছেন, কিন্তু তার দলের সেই ফলাফল হয়নি। আবার আমরা দেখলাম যে যেখানে মহিলা সেন্টিমেন্ট নিয়ে একটা বড় ঘটনা ঘটলো সন্দেশখালিতে, সেটা আবার বিজেপির বিরুদ্ধে গিয়ে তৃণমূলের একটা স্ট্র্যাটেজিক স্টান্স বলতে পারি, সেটা তৃণমূল সেখানে স্টিং অপারেশনের মতন ঘটনা সামনে আসার পর সেটাকে নিয়ে যেভাবে প্রচার করেছে, মানুষের মধ্যে এই প্রশ্নটা জাগিয়ে দিয়েছে যে সত্যি কি সন্দেশখালিতে কিছু হয়েছিল, অভিযোগকারিনীরা কি ঠিক বলছেন।
এর থেকেও বলবো মহিলা সেন্টিমেন্টের একটা বড় জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্রাম্প কার্ডটা সবসময় খেলেন সেটা হচ্ছে ওই মা মাটি মানুষ। এখানে মা এই ব্যাপারটা কিন্তু একটা ফ্যাক্টর। তার মানে আমাদের রাজ্যে যে প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু মেয়েদের ওরিয়েন্টেড, মহিলাদের ওরিয়েন্টেড। এবং এই মহিলাদের দেওয়া বিভিন্ন ভাতা থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন, আপনি দেখুন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এমনকি স্বাস্থ্যসাথী, সমস্তটাই কিন্তু মহিলাদের জন্য। তো স্বাভাবিকভাবে প্রান্তিক মহিলারা কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন। এবং এই মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া একদিকে অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে বিজেপির, আর যেহেতু এটা লোকসভা নির্বাচন তাই এই ভোটটা বিজেপির এগেইনস্টে, বিজেপির ঔদ্ধত্যের বিরুদ্ধে, বিজেপির অতি হিন্দুত্বের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পক্ষে চলে গেছে। এবার বাম কংগ্রেসের ক্ষেত্রে বলি, যদি আজকে ইন্ডিয়া অ্যালায়েন্স বা ইন্ডিয়া ব্লক এরাজ্যে হতো, মানে নীতিগত কারণে হয়তো হতে পারবে না, অধীর চৌধুরীর মতন ব্যক্তির 25 বছর পর লোকসভায় হারের পিছনে রিজনটা অনেকটাই পোলারাইজেশন। অধীর চৌধুরী বলছেন যে একদিকে ইউসুফ পাঠান ভোট কেটে নিলেন, মানে মুসলমান ভোট চলে গেছে একদিকে, হিন্দু ভোট একদিকে চলে গেছেন। আবার ঈসা খান চৌধুরী একটিমাত্র আসন পেয়েছেন, সেটা তার যে পরিবারের লেগাসি রয়েছে সেই জায়গা থেকে তিনি এই একটিমাত্র বিরোধী ভোট কিন্তু সেখানে রয়েছে, মানে কংগ্রেস বাম জোট, মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে। এ রাজ্যে কোনো অ্যালায়েন্স হয়নি। এ রাজ্যে যদি অ্যালায়েন্স হতো তাহলে কিন্তু বিজেপি এই ভোটটাও পেত না যেটা পেয়েছে, যে 11টি আসন পেয়েছে। তার মানে এটা পরিষ্কার যে গণতন্ত্রে যদি আপনি অ্যালায়েন্স করেন, সঠিকভাবে যদি অ্যালায়েন্স তৈরি হয়, সেখানে সিট শেয়ার যদি করা হয়, তাহলে কিন্তু বিজেপিকে হারানো পসিবল। এবার বিজেপি আমার দেশের জন্য ভালো না খারাপ এটা সিদ্ধান্ত নেওয়ার মানুষ রয়েছেন। আমি যেমন আবারও বলছি যে বিজেপির সবকিছু যেমন খারাপ নয়, তৃণমূল কংগ্রেসও আবার সবকিছু আপনি খারাপ বলতে পারবেন না। এরা যে বহু কাজ তৃণমূল করেছে এটা অস্বীকার করার জায়গা নেই। গ্রামগঞ্জের বহু ক্ষেত্রে রাস্তাঘাট থেকে শুরু করে ইলেকট্রিসিটি, ডোল পলিটিক্সকে যদি আপনি অস্বীকারও করেন, তবুও মানুষের কাছে যে টাকাটা পৌঁছচ্ছে সেটাতে মানুষ কিন্তু উপকৃতই হচ্ছেন। রেশন তার মধ্যে রয়েছে, কেন্দ্রও সেটা দেয়। এই সমস্তটা মিলিয়ে একটা রিয়াকশন মানুষের গিয়েছে। এবার সাপোর্ট করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ অন্য বিষয়, কিন্তু ফ্যাক্টরটা এটা, যে কারণে আজকে এই রাজনীতির রংটা বদলালো। আর আমাদের রাজ্যের একটা সবচেয়ে বড় সিগনিফিকেন্ট কি জানেন, আমাদের রাজ্যে মানে বিজেপি বা মোদি তারা একটা জিনিস ভুল করছেন, যে সমস্ত ভারতের মডেলকে পশ্চিমবঙ্গে চালানো সম্ভব নয়। পশ্চিমবঙ্গ আর যাই হোক না কেন ধর্মীয়ভাবে বিভক্ত হতে পারবে না। অনেকেই বলতে পারেন যে তৃণমূল কংগ্রেস মুসলিম তোষণ করছে, বামের এক সময় মুসলিম তোষণ করত, বিজেপি যদি সেখানে মানে কোনোভাবে নখ ফোটানোর চেষ্টাও করে, বাঙালিদের মধ্যে এই সাইকোলজিটা খুব কম কাজ করে। এবার উচিত কি উচিত না আবার বলছি না, পরের কথা। বাঙালি ঐক্যবদ্ধভাবে যে কোনো রিজনে হয়তো নাও থাকতে পারে, কিন্তু এই হিন্দুত্ব বলুন বা এই ধর্মীয় ইস্যুতে তারা কিন্তু খুব একটা বিভক্ত হয় না। মানে ধর্ম আমাদের মধ্যে বিভাজন আনতে পারে না, আমরা একসঙ্গে থাকার একটা মানসিকতা পোষণ করি। আমাদের দেশের ক্ষেত্রে যেটা ভালো সেটা সিদ্ধান্ত নেবেন মানুষ। হিন্দিতে একটা কথা আছে, জো জিতা ওহি সিকান্দার। তাই আপনি যাই হোক না কেন ফলাফল, মানুষের কিন্তু একটা আবেগ অ্যান্টি ইনকামবেন্সি মানে বিজেপির বিরুদ্ধে গেছে, এবং সেটা একটা জোয়ারের মতন গেছে। বহু ক্ষেত্রে বিজেপির যে ফলাফলটা বিজেপি হারিয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে তার একটা বড় রিফ্লেকশন। কারণ এটা লোকসভা নির্বাচন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়, মোদীকে প্রধানমন্ত্রী বা অন্য কাউকে প্রধানমন্ত্রী করার নির্বাচন ছিল। তাই সেক্ষেত্রে মোদীর বিরুদ্ধে ভোট, একেবারে ক্লিন সুইপ। পশ্চিমবঙ্গে যেটা হওয়ার কথা ছিল, অনেকেই ভেবেছিলেন যে তৃণমূলের এটা হতে পারে, এক্সিট পোল তো তেমনই বলেছিল, কিন্তু সম্পূর্ণটা বিজেপির পক্ষে চলে গিয়েছে। বিজেপির বিরুদ্ধে চলে মমতা ব্যানার্জির পক্ষে চলে গেছে। তো এক তো আপনাদের বললাম যে অযোধ্যায় হার এটা পরিষ্কার বলে দিচ্ছে যে হিন্দুত্ব ইস্যু, শুধুমাত্র হিন্দুত্ব ইস্যু চলবে না। হিন্দুত্ব পাশাপাশি থাকতে পারে, মানুষের আবেগের জায়গায় থাকতে পারে, ভক্তির জায়গায় থাকতে পারে, কিন্তু রাজনীতির জায়গায় থাকবে না, ভোট বাক্সে থাকবে না। মানুষের মধ্যে যে প্রাদেশিকতা বা যেটা আস্মিতা যেটাকে বলে, সেটা ভীষণভাবে কাজ করে। মানে অস্মিতা যাই বলুন না কেন, মহারাষ্ট্র, বাংলা এইসব ক্ষেত্রে না, এই যে একটা বাঙালি অস্মিতা বা মহারাষ্ট্রের মারাঠি অস্মিতা, এই ব্যাপারগুলো তাদের মধ্যে কাজ করে। বিজেপি অনেক সময় এগুলোকে বুঝতে চায় না, কারণ প্রাদেশিকভাবে প্রত্যেকটা রাজ্যের একটা নিজস্ব কালচার আছে এবং প্রত্যেকটা রাজ্যের একটা নিজস্বতা আছে। এই নিজস্বতাকে যখন আপনি ভেঙে ফেলবেন, অন্য কালচারকে অ্যাডপ্ট করানোর চেষ্টা করবেন, সেটা কিন্তু সহজে হয় না। আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে কোনো কংগ্রেস বা বলুন বিজেপি বা অন্য রাজ্য থেকে আসা কোনো প্রভাব আমরা পাইনি। আমাদের লোকাল পলিটিক্স অনেক বেশি কাজ করেছে। তাই এক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাই এই ভিডিওটা যদি চট করে একটা কনক্লুশন টেনে দিই, তাহলে এটাই বলতে পারি যে এবারের ভোটে বিজেপির এই ফলাফল হওয়ার পেছনে অন্যতম রিজন এক তো হচ্ছে বিজেপির ঔদ্ধত্য, তাদের এই নাম্বার জোরে তারা সব কিছু করতে পারে এমন একটা মানসিকতা। সেখানে মানুষ বুঝিয়ে দিল যে তোমরাই ক্ষমতায় থাকতে পারো, নাম্বার তোমাদের দিচ্ছি, কিন্তু
একটু সমঝে থাকো। এবং পাশাপাশি বিজেপিকে এবার ভাবতে হবে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে এই টিডিপি এবং জেডিইউর উপর নির্ভর করতে হবে বা অন্যান্য শরিকদের উপর নির্ভর করতে হবে। আগামী দিনে বিজেপিকেও এটা বুঝতে হবে যে সমস্তটা হিন্দুত্ব ওরিয়েন্টেড নয়, ধর্ম ওরিয়েন্টেড রাজনীতি করলে সমস্ত জায়গায় কিন্তু মানসিকভাবে মানুষ প্রস্তুত নয়। ধর্মের উপর নির্ভর করে মানুষ চলতে পারে না, কারণ এদেশে আরও অনেক সমস্যা রয়েছে, বেকারত্ব রয়েছে, মানুষের বিভিন্ন জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, পেট্রোপণ্যের দাম বেড়েছে, উজ্জ্বলা গ্যাস যোজনা যেমন রয়েছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু গ্যাসের দাম বেড়েছে, যে সাবসিডাইজ গ্যাস মানুষ পায় তা কিন্তু মানে সেখানেও কিন্তু এখন খুব একটা মানুষ আর সেই ছাড় পাচ্ছে না। অনেক প্রবলেম আছে, এগুলো নিয়ে কথা বলা উচিত। সেগুলো বিজেপি হয়তো সেগুলো থেকে অনেক দূরে চলে গিয়েছিল, অনেক বেশি একটা অ্যাজেন্ডা ওয়াইজ তারা কাজ করছিল এবং তাদের সমর্থকরা, তাদের প্রচারকরা অনেক বেশি উদ্ধত দেখিয়ে ফেলেছিলেন। কিছু কিছু মিডিয়ার ভূমিকা, তারা অনেক বেশি বিজেপিকে সাপোর্ট করতে গিয়ে অনেক ভুল প্রচার তারা করেছে। প্রচুর ইউটিউবার বা প্রচুর অনেক মিডিয়া হাউস যারা এর এগেনস্টেও এবছর ভোটে অনেক ফ্যাক্টর হয়েছে, তাদের মতবাদগুলো সামনে এসেছে। মানসিকতা বোঝার ক্ষেত্রে বিজেপি অনেকটা পিছিয়ে গিয়েছে। তারা মনে করেছে তাদের যে মানসিকতা বা তাদের যে সেন্টিমেন্ট সেটা সমস্ত রাজ্যে চালানো সম্ভব, সেটা সম্ভব নয়। লোকাল পলিটিক্সে এবার অনেক বেশি মানুষ ভরসা রেখেছেন। প্রাদেশিক রাজনীতি বা লোকাল দল, আঞ্চলিক দলের উপর মানুষের ভরসা অনেক বেড়েছে এবং সে কারণে রাজ্যগুলোতে দেখেছি আমরা একদিকে যেমন ভালো হয়েছে, আবার উড়িষ্যার মতন রাজ্যে যেমন বিজেপি অনেক গেইন করেছে, সেখানে হয়তো তাদের যে পলিসিগত ভুল ছিল, নবীন পট্টনায়কের সেই ভূমিকাটা ফ্যাক্টর হয়েছে, তার বাইরে থাকা এবং আঞ্চলিক নেতা না থাকা। এবং হিন্দুত্বের দিক থেকে ফৈজাবাদ বা ইউপিতে বিজেপির যে হার, বিশেষ করে অযোধ্যাতে, এটাও একটা বড় সিগনিফিকেন্ট যে ওই হিন্দুত্ব ইস্যু দিয়ে সব কিছু হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সামান্য আসন, মানে সামান্য সংখ্যার ভোটে জেতা, এটাও একটা বড় ইঙ্গিত গোটা দেশের কাছে বা গোটা দেশের বিজেপি কেন সমস্ত রাজনৈতিক দলের কাছে, যে বেশি বার বাড়লে কিন্তু সমস্যা রয়েছে। তবুও এই ভিডিও শেষে একটা কথাই বলবো, সমস্ত রাজনৈতিক দলকে সাপোর্ট করার যেমন অধিকার আপনার রয়েছে, তেমনই তাদের ভুলগুলো ধরার অধিকারও আপনার রয়েছে, আমারও রয়েছে। গণতান্ত্রিক অধিকার সেই দেশ আমাকে দিয়েছে। আগামী দিনে দেশ ভালো পথে চলুক। বিজেপি যদি সরকার গড়েই থাকে তাহলে তারা আগামী দিনে এই বিষয়গুলোকে মাথায় রেখে দেশকে আরও ভালো দিকে নিয়ে যাবে সেই চেষ্টা করুক। আর এই ইন্ডিয়া গঠবন্ধন, তাদের যে একটা ভূমিকা তৈরি হলো, সেটাও কিন্তু গণতন্ত্রের বিরোধীদের একটা জায়গা শক্ত করার ক্ষেত্রে ভালো। এ রাজ্যের ক্ষেত্রে নাম্বারটা আমি বলবো একটু ম্যাক্সিমাম, তবে এটা লোকসভা, এক্ষেত্রে এফেক্ট করবে না। বিধানসভা নির্বাচনেও আমার মনে হয় কোথাও এই ধরনের মেজরিটি যেন না থাকে, তাহলে সমস্যা গণতন্ত্রের জন্য। ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আর আই এম বোস এভাবেই আপনাদের পাশে থাকবে, কারণ আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। মূলত বিশেষ করে আমি, আমার রাজনৈতিক পরিচয় নিয়ে অনেকেই জানতে চান, আমি কোনো রাজনৈতিক দলকে সেভাবে সাপোর্ট করি না। হয়তো ব্যক্তিগত কোনো রাজনৈতিক পছন্দ থাকতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তা কখনো ব্যক্ত করিনি। আমি মূলত সুভাষবাদে বিশ্বাস করি। আমাদের সুভাষবাদ নিয়ে আগামী দিনে অনেক পরিকল্পনা রয়েছে। আমরা নেতাজির ভক্ত, নেতাজিকে নিয়ে কাজ করেই বড় হয়েছি, তাই আমাদের সমস্তটাই নেতাজি ওরিয়েন্টেড। দেশের ভালোর জন্য আমরা কাজ করব। আমরা ধর্মের বিভেদ চাই না, আমরা চাই পরিবর্তন, এমন পরিবর্তনের দিকে মানুষ এগোক, দেশ এগোক, যেখানে দেশের মানুষের কাছে কাজ আসুক, মানুষ দুবেলা ভরপেট খেতে পারুক, মানুষের শিক্ষা দীক্ষা আরও উন্নত পর্যায়ে পৌঁছক। আমরা চাই মানুষ এই পর্যায়ে উন্নতির সঙ্গে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারুক। ধর্ম বা অন্য ধরনের ভেদাভেদ দিয়ে দেশ এগোক না, আমি কখনোই চাইব না, বা আমার চ্যানেলও কখনো চায় না। তাই আমার চ্যানেলকে ভালো লাগলে প্লিজ আমাদের গোটা টিমের জন্য আই এম বোসকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আপনাদের মতামত আমরা জানতে আগ্রহী। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।